নিস্তব্ধ রাত। বারান্দার কোথাও সাগরের উপস্থিতি পেল না উষা। ভিতরে একরাশ ভয় জমতে থাকে তার। পরক্ষণেই উষার চোখ যায় টেবিলের উপরে রাখা সাদা কাগজটার দিকে, যার এক কোণায় ছোট্ট ফুলের টব রাখা। কাপা কাপা হাতে কাগজটা হাতে তুলে নেয় উষা। কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করে। চোখে জল জমে, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। কেবল রাত জানে ভালোবাসা শেষ হয়েও শেষ হয় না। উষার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। ভালোবাসা? হাহ, ভালোবেসে দূরে সরে গিয়েছেন আপনি। আর ভুল বুঝছে আমি। রিডিকিউলাস সাগর ভাই। যেই মুখে সারাদিন ডিভোর্স দিব ডিভোর্স দিব করতেন, সেই মুখে এই প্রথম ভালোবাসার শব্দ উচ্চারণ করলেন। ভালোবাসা ছিল কবে? আমি তো অনুভব করতে পারিনি। রাত তখন 12:30 পেরিয়েছে। উষা না চাইতেও চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। লোকটা সেই যে ঘর ছেড়ে বেরিয়েছে, এখনও ফেরার কোনো নামই নেই। কোথায় গেছে তাও জানে না। ফিরে গেলেন নাকি সেটাও বুঝতে পারছে না উষা। শুধু এতটুকুই জানেও যে সাগর ভাই একা একটা বাসায় তাকে আর তার বাবাকে একা রেখে কোথাও যাবে না, এই বিশ্বাসটা তার আছে। উষা আবারও পা বাড়ায় বাবার ঘরের দিকে। আল্লাহর রহমতে অনেকটাই উন্নতি হয়েছে ওনার। পরিবারের সান্নিধ্যে যেন একটু বেশি সুস্থ হয়ে উঠেছেন তিনি। উষা কিছুক্ষণ বসে থাকে বাবার শিউরে, ফের চঞ্চল পায়ে চলে আসে নিজের রুমে। মনটা কেমন খসখস করছে তার, ঘুমও আসছে না চোখে। মিনিট পেরোতেই কলিং বেলের শব্দ ভেসে আসে। উষা ছুটে যায় দরজার দিকে। অপচেতন মন বলছে সাগর ভাই এসেছে। দরজাটা খুলতেই সাগরের অবসান্ন মুখটা ভেসে আসলো। উষা চুপচাপ দরজা ছেড়ে দাঁড়ায়, একবার চোখ তুলে তাকায়ও না। সাগর নির্লিপ্ত ভঙ্গিতে দেখে উষাকে। দীর্ঘশ্বাস ছেড়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় নিজেদের রুমে। উষাও যায় সাথে। কথা নেই বার্তা নেই, নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। সাগর বেডসাইড টেবিলের উপরে নিজের হাতের ঘড়ি, ওয়ালেট, চাবি, মোবাইল রেখে ব্যাগ থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে চলে যায় ওয়াশরুমে। উষা সবটাই দেখছে চুপ করে, কিছুই বলেনি। মিনিট 10 পরে ফ্রেশ হয়ে বের হয় সাগর। উষার মাথার কাছ থেকে বালিশটা নিজের হাতে নিয়ে রুম ছেড়ে বের হতে চায়। ভ্রুকুচকে সাগরের দিকে তাকিয়ে থাকে উষা। একবার মনে মনে ভাবে, বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন উনি। মনে কৌতূহল কাজ করলেও সে বলে না কিছুই। সাগর দরজার কাছাকাছি যাওয়ার আগেই উষার ফোনটা কর্কশ ধ্বনিতে বেজে ওঠে। সাগরের পাজরাও থমকে যায়। এত রাতে তার বউকে কে কল করেছে? দেখতে হচ্ছে তো বিষয়টা। উষা কলটা রিসিভ করতে করতে দেখে নেয় সাগরের একটা তীক্ষ্ণ চাহনি। হ্যাঁ বল, এত রাতে? প্রিয়তা অপর পাশে ঘাবড়ায়, দ্বিধায় ভুগছে সে। এই রাতের বেলা গালিবের কথা জিজ্ঞেস করলে কিভাবে নিবে উষা, ভেবে ভেবেই অস্থির সে। আসলে একটা কথা জানার ছিল। কপাল কুঁচকে ফেলে উষা। এত রাতে ফোন দিয়ে কি জানতে চাচ্ছে প্রিয়তা? ওদিকে সাগর কান খাড়া করে দাঁড়িয়ে আছে, বুঝতে চাচ্ছে কে কল করেছে এত রাতে। কি জানতে চাস, খুলে বল। আসলে কাল তো মেহেদি আমাদেরকে নিয়ে যাবে তোমার বাসায়। আমিই বলছি তো। আসলে এভাবে মিনমিন না করে খোলাখুলি বল, কি জানতে চাচ্ছিস? সাগর ভাইয়ের বন্ধু আছে না গালি। এই পর্যায়ে উষার দৃষ্টি গাঢ় হয়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে রক্তচক্ষু নিয়ে তাকায় সাগরের দিকে। সাগর উষার দৃষ্টি লক্ষ্য করে ভরকে যায়। এমন রূপ ধারণ করার বা এভাবে দৃষ্টি দেওয়ার মানে তার অবুঝ মন ধরতে পারল না। নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে রইল বউয়ের দিকে। হ্যাঁ, কি করেছে উনি? এবার সাগরের চোখে মুখে চিন্তার ছাপ দেখা যায়। তাকে নিয়ে বলছে না তো কিছু। কালকে কি গালি ভাইয়া আসবেন তোদের বাসায় সাগর ভাইয়ের সাথে? উষার কাছে কিছুই ঠিক লাগছে না। যেই মেয়ে গালিবকে সহ্য করতে পারে না, সেই মেয়ে এত রাতে ফোন দিয়ে গালিব আসবে কিনা জানতে চাচ্ছে কেন? মেয়েটা কি আবার পোল্ট্রি খেয়েছে নাকি? তা তো জানি না। নেহাল ভাই আসবে, সাগর ভাইও যেহেতু বাসায় আছেন, হয়তো আসতেও পারে। এদের তো খেয়ে দিয়ে কাজ নেই। কিন্তু তুই আগে এটা বল, এত রাতে কল করে তুই গালিব ভাইয়ের খোঁজ নিচ্ছিস কেন? উনাকে তো তুই সহ্যও করতে পারতিস না। উফ, এত কথা বলিস না তো। কালকে এসে সব বলবো নে। এখন রাখছি হ্যাঁ। এমনিতেও বিবাহিত মানুষ, তার উপরে স্বামী পাশে এত রাতে কল দেওয়াটা ব্যাড ম্যানার্স। কোথাও রোমান্সে ব্যাঘাত ঘটালাম না তো? উষা যেন আকাশ থেকে পড়ল। এই মেয়ে কিভাবে কথা ঘুরালো! তেতো হয়ে উঠল উষা। কিছু বলতে যাবে, তার আগেই বুঝতে পারল কল কেটে গেছে। সাগর ও উষার পরিবর্তনটা লক্ষ্য করল। সে উৎসুক হয়ে জানতে চাইল। উষা ঝাঁঝালো কণ্ঠে বলল, প্রিয়তা আর কেন জিজ্ঞাসা করেছে সেটা আমি আপনাকে বলতে যাব কেন?
এমন অদ্ভুত ব্যবহার করার কি আছে? আশ্চর্য। কর্কশ্বরে কথা বলবি না একদম আমার সাথে, এর ফল ভালো হবে না। 100 বার বলবো আমি। কি করবেন আপনি? সাগরের রাগ বাড়ল, তবুও বউয়ের দিকে তাকিয়ে চুপ রইল সে। নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল। পরপর হাতে ধরে রাখা বালিশটা বিছানায় ছুঁড়ে ফেলে বলল, চাচ্চুর রুমে যাচ্ছিলাম ঘুমাতে, আর গেলাম না, থেকে গেলাম এখানেই। রাতে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে এর দায় তোর। হতবম্ব হয়ে যায় উষা, তেজি কণ্ঠে বলে। মানে? সাগর পাত্তা দিল না সেসব। বিছানায় উঠে বসে এক প্রকার ধাক্কা দিয়েই ফেলে দিল উষাকে। নিজেও শুয়ে পড়ল পাশে। কপালে হাত উঠিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। উষা কিছু বলতে যাবে, তার আগেই সাগর হিসিয়ে বলে, মুখ থেকে আর একটা কথা বেরোলে আমার এই মাথা তোর বুকে থাকবে সুইটবি। এই অতি ভদ্র ঠোঁটটাও অভদ্র হয়ে যেতে পারে, সো বুঝে নিস। আর যদি কোনো শব্দ পাই তাহলে আমি ধরেই নিব তুই চাচ্ছিস আমি তোর সাথে দুষ্টুমনা করি, ইমরান হাশমি টাইপ ছোঁয়াছুঁই খেলি। নিজ মুখে বলতে পারছিস না বলে আকার ইঙ্গিতে বোঝাচ্ছিস আমাকে। অবশ্য এমন ফিল হওয়া স্বাভাবিক। এত হট একটা স্বামী তোর দেখলে তো সারাদিনে আদর করতে ইচ্ছে করবেই। নাও ডিসিশন ইজ ইয়োর্স বেইব। আদর আর ঘুম, হুইচ ডু ইউ প্রেফার? আমার কিন্তু দুটোই করতে মন চাচ্ছে সুইট পি। উষা বিস্ময়ে কিংকর্ত বিমূঢ় হয়ে আছে। রাগ বাড়ছে হুড়হুড় করে। এই লোকটা দুনিয়ার অভদ্র। কী সব কথা বলল সে? কী সব কথা বলল সে? পাগল টাগল হয়ে গেল নাকি? রাগে কিছু বলতে চাইলেও মুখ খুলল না। আসলেই যদি কিছু একটা করে বসে। এই লোকের সাথে কোনো বিশ্বাস নেই। সাগর চোখ বন্ধ রেখেই বলে, আচ্ছা, বউ তাহলে আদর চাচ্ছে আমার, তাই ঘুমাতে পারছে না বললেই হয়। স্বামীর কাছে এত কিসের লজ্জা? আদরের বেলায় কৃপণতা করি না আমি। বলেই সাগর চোখ খুলল। উষা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সাগরকে চোখ খুলতে দেখেই উষা অপর পাশে ঘুরে যায়। চোখ বন্ধ করে ফেলে ভয়ে। সাগর উষার পিঠের দিকে তাকিয়ে থাকে। আদুরে ভঙ্গিতে ঠোঁটের কোণে তার মিষ্টি হাসি এঁটে। সকালের সূর্যটা যেন আজ একটু বেশি উদার। আকাশের কোণে কোণে ছড়িয়ে দিয়েছে একরাশ গলিত সোনা। রোদের তাপ নয়, তার আলোয় যেন গায়ে গায়ে লেগে আছে এক মোলায়েম উষ্ণতা। যেন কারো আদর, নীরব নিঃশব্দ, অথচ অস্বীকার করার মতো না। পাতাগুলো ঝিকিয়ে উঠছে আলোর প্রতিফলনে। চিরপরিচিত পাখিরা যেন আজ নতুন সুরে ডাকে। ডালের ভাঁজে ভাঁজে লেগে আছে প্রভাতের স্পর্শ। যেন রাতের সব ক্লান্তি ধুয়ে দিয়ে এসেছে তারা। দূরে কোথাও স্কুল বাসের হর্ন। রাস্তা কুড়ানো রোদ পিঠে নিয়ে ছুটে চলেছে ছেলেমেয়েরা। চায়ের কাপের ধোয়া আজ যেন একটু বেশি ছন্দময়। আর ঘর থেকে বারান্দা অবধি ছড়িয়ে আছে একটি পরিচ্ছন্ন দিন শুরুর গন্ধ। এই সকাল কেবল সময়ের বহতা নয়, এ যেন জীবনকে আরেকবার সুযোগ দেওয়ার ডাক। আলো এসে বলছে, আজ নতুন করে বাঁচো। সাগর বিছানার পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে। সমস্ত ভাবনা, সমস্ত কষ্ট, সমস্ত না পাওয়া এই মুহূর্তে যেন থেমে গেছে। বিছানার এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা মেয়েটাকে দেখলে কারো মনেই হবে না এই চুপচাপ চোখ দুটোর ভিতর দিয়ে কত যুদ্ধ চলে। কিন্তু সাগর জানে, সে জানে মেয়েটার ভেতরের প্রতিটা ছায়া, প্রতিটা আলোর উৎস। সাগর একইভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চোখের পলক পড়ে না, যেন তাকিয়ে থাকলেই মেয়েটার সব অভিমান নিজের ভেতর টেনে নিতে পারবে। ধীরে ধীরে ঝুঁকে আসে সাগর। সময় নিয়ে একটু মৃদু আর গাঢ় চুমু এঁকে দেয় উষার কপালে। অতপর হাতটা বাড়িয়ে দিয়ে আঙুলটা চালিয়ে দেয় চুলের ভিতর। মাথায় রাখে নিজের হাতটা, যেন সেই হাতেই উষার নিরাপদ ঘুম। তারপর খুব আস্তে, যেন শ্বাসেরও শব্দ হয় না, স্নেহভরা গলায় কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোর ঘুমটাই যেন আমার পুরস্কার। আমার সব কিছু ভুলে গিয়ে শুধু এই নিঃশ্বাসটা রাখতে চাই। তোকে শান্তিতে ঘুমাতে দেখে বাঁচার মতন অনুভব হয় আমার। তুই আছিস এটা ভেবেই যেন আমার পৃথিবী আন্দোলিত হয়, মন প্রাণ জুড়িয়ে যায় একরাশ মুগ্ধতা। আমি চুপচাপ থাকি কারণ তোর কাছাকাছি এলেই সব শব্দ থেমে যায় আমার। তুই যদি জানতি তোর অজান্তে ঠিক কতবার তোকে দেখে আমার হৃদয়টা শান্ত হয়। সাগর থেমে যায়, আর কিছু বলে না। কারণ সে জানে ভালোবাসা সবসময় উচ্চারণে ধরা পড়ে না। কখনো কখনো তার কপালের চুমুতে, কখনো নিঃশব্দ পাহারায়, আর কখনো ভোর না হওয়া পর্যন্ত চোখে চোখ রেখে জেগে থাকায়। কোনো একটায় উপলব্ধি বা প্রকাশ পেয়েই যায়। সাগরের হাতটা এখনও উষার মাথায় রাখা।
চুলের ভাঁজে তার আঙুলের ছোঁয়া নিঃশব্দ এক আশ্বাসের মতো ছড়িয়ে পড়ছে। সাগর আর কোনো কথা বলে না, শুধু গভীরভাবে তাকিয়ে থাকে উষার দিকে। আর তখনই উষার চোখ না খুললেও ভ্রু কুঁচকে ওঠে সামান্য। ঘুমে ঢুলু ঢুলু চোখ বন্ধ, কিন্তু মনের গভীর কোনো অনুভবে যেন সাড়া দিচ্ছে সে। তাকে যে কেউ দেখলে বলতো শুধু ঘুমের পালা চলছে, অথচ সে চুপচাপ মুখের কোণায় একটু নড়ল, ঠোঁটের কোণে একটুখানি কাঁপুনি, আর নিঃশ্বাসে হালকা চঞ্চলতা। সবটাই বলে দেয় সে টের পেয়েছে সাগরের বলা বাক্য। কোনো কথা বলে না মেয়েটা, চোখও খোলে না, কিন্তু গা এলিয়ে দেয় সাগরের হাতের ভরটায়। একটুখানি গা ঘেঁষে আসে, না জানিয়ে না চাওয়া সত্ত্বেও সাগরের বুকের ভেতর এক অদ্ভুত মোচড় দেয়। তাকে ছুঁয়ে থাকা মানুষটা কি জানে না সে কতখানি ভালোবাসা বহন করছে এই মুহূর্তে? সাগর নিঃশব্দে দাঁড়িয়ে যায়। কখন উষার পাশে বসে পড়েছিল খেয়াল নেই তার। সে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকে উষার দিকে। একসময় সে নিজের হাতটা সরিয়ে নেয় ধীরে ধীরে, যেন চাঁদের গা থেকে মেঘ সরে গেলে যেমন শব্দ হয় না, তেমন নিঃশব্দে সরে আসে সাগর। তারপর নিঃশ্বাস বন্ধ করে একটু পিছিয়ে যায়, কিন্তু তৃষ্ণার্ত চোখে চেয়ে থাকে। অনুভব করে উষা যেন ঘুমিয়ে না, তারই ভালোবাসার গল্পে ডুবে আছে। বারান্দার বাইরে তখনও ভোরের আভাস, আকাশের কালচে রঙে হালকা নীল ধারা নামছে, আর ঘরের ভেতর এক ভাঙা প্রেম নিঃশব্দে জোড়া লাগছে। সাগর আলগোছে রুম ত্যাগ করে, পা চালিয়ে চলে যায় ছোট চাচ্চুর ঘরে। দেখা যাবে ঘণ্টাখানেক পরেই গালিবার নেহাল এসে হাজির হবে। আজকে আবার নাহিদ ভুঁইয়াকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। মেহেদি, তানহা আর প্রিয়তাকে নিয়ে উষাদের বাসায় এসেছে মিনিট 10 হবে। বাইরের সূর্যটা ঠিক মাঝখানে অবস্থান করছে, বোঝাই যাচ্ছে সকাল গড়িয়ে দুপুর হয়েছে। তানহা ভোতামুখে বসে আছে, আরাফের কষ্টও সে বুঝছে। আরাফ নিজে থেকেই জানিয়েছে উষার সাথে সে কথা বলছে না। একটাবার এই ভয়ঙ্কর সিদ্ধান্তটা নেয়ার আগে জানাতো ওকে। উষা কি জানে ঠিক পিছে কত কিছু ঘটে যায়? টের পায় সে আসন্ন বিপদ সম্পর্কে? পায় তো, তাই তো তার এত সাহস। উষা নিজেও তানহাকে কত কিছু বলে বুঝিয়েছে, কিন্তু এত সহজেই কি অভিমান ভেঙে যাবে ব্যাপারটা যখন বিশ্বস্ততার? আর কত প্যাঁচার মতো মুখ বানিয়ে বসে থাকবি? তুই আর ভাইজান কি পণ করেছিস আমার সাথে কথা না বলার? তানহা অপ্রস্তুত হাসল। তা হবে কেন? তোর যেটা সঠিক মনে হয়েছে তুই সেটাই করেছিস, এতে আমাদের হস্তক্ষেপ করা কোনো অধিকার নাই। তবে আমাকে বিশ্বাস না করলেও নিজের বড় ভাইকে তো করতে পারতি। সে কি একবারও বলেছে যে সাগর ভাইয়াকে এমনি এমনি ছেড়ে দিবে? এতটুকু বলেই থামে তানহা। প্রিয়তা, মেহেদি, উষা তিনজনেই চুপ। তাদের উৎসুক দৃষ্টি তানহার উপরেই নিবদ্ধ। তানহা ফের বলে, তোরা যখন গাজীপুরে বিয়ে খেতে গিয়েছিলি সেদিন রাতে উনি আবার ঢাকায় এসেছিল আমার সাথে দেখা করতে। এক প্রকার বাধ্য হয়ে আসা যাকে বলে। আমার অনুরোধে রাখতে ছুটে আসে। সেদিন আমরা অনেক ঘোরাঘুরি করেছিলাম, আর স্বভাবসুলভভাবে সব সময়ের মতোই তোর টপিকও উঠেছিল। আমি সাগর ভাইয়ার ব্যাপারে জানতে চাইলে উনি বলেছিলেন ভাইয়ার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি আমরা। বড় আব্বুও টের পেয়েছে। সেদিন দেখলাম বাবা, বড় আব্বু আর রাফিদ একসাথে বসে এইসব নিয়ে কথা বলছে। আমি যোগ হতে বড় আব্বু উৎসুক হয়ে বলেছিল যে ভাইয়ের পরিবর্তন লক্ষ্য করেছো? আমি আর রাফিদ তো জবরদস্ত প্ল্যান করছি। উষাকে পুরোপুরি মেনে নিলেই সাগরকে উচিত শিক্ষাটা দিব। মেয়েটাকে কম জ্বালায়নি সে, নাকে দড়ি দিয়ে ঘুরাবো। ওনার ভাষ্যমতে সাগর ভাইয়াকে উচিত শিক্ষাটাই দিতে তোর পরিবারের লোকজন। আর ওই যে আঙ্কেলের এই অবস্থাও সাগর ভাইয়ার জন্যে হয়নি, যদিও উনি আমাকে সব কিছু বলেননি, কিন্তু এতটুকু বলেছে তোর অজানা অনেক কিছুই আছে যেসব তুই জানিস না। উষা কিছুটা অবাক হয়, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে, এমনি এমনি ছেড়ে দিতেন না আমি জানি, তবে আমার বৃতৃষ্ণা চলে এসেছে। আমি আর ওসব টলারেট করতে পারছিলাম না, সাগর ভাইকেও সহ্য করতে পারছিলাম না। এই যে তোরা সবাই বারবার বলছিস আমার অজানা অনেক কিছুই আছে, বিশ্বাস কর সেসব জানার বিন্দুমাত্র আগ্রহটা আমার নেই। আমি এখন মুক্তি চাই, বাদ বাকি আর কিছু জানি না, বুঝি না। তানহা বলল না কিছুই। মেহেদি নিশ্চুপ, প্রিয়তা চুপচাপ বসে।
তার ভিতরটা অস্থির হয়ে আছে। পেটের ভিতর গুরুম গুরুম শব্দ যেন হচ্ছে। উত্তেজনায় হাত পা অসাড় হয়ে আসছে। আপাতত এসবে তার মনোযোগটাও নেই। গালিবের সাথে কিভাবে কথা বলবে, কি করবে, এসব ভেবেই প্রিয়তা অস্থির। তানহা ওর অস্থিরতা অবলোকন করে বলল, তুই এমন ফার্মের মুরগির মতো হাপিত্তেশ করছিস কেন? দেখে মনে হচ্ছে কেউ তোকে মাইক্রোওভেনে ঢুকাই ঘোরাচ্ছে। এখন শুধু টিং শব্দটাই বাকি। তোর চেহারা দেখে মনে হচ্ছে পেছনে কেউ পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে, আর তুই ঠোঁট কেটে বসে আছিস। ভালো আছি ভালো আছি ভাব নিয়ে আশ্চর্য। উষা তানহার কথায় সন্দিগ্ধ দৃষ্টিতে তাকায় প্রিয়তার দিকে। কয়েক পলক তাকিয়ে থাকতেই মাথায় আসে রাতের কথাটা। প্রিয়তা গালিবের কথা জানতে চেয়েছিল। আরে বলিস না, কাল রাত 12টায় আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করেছে আজকে গালিব ভাইয়া আসবে নাকি। কারণ জিজ্ঞাসা করতেই বলল পরে বলবো। কাহিনী কিরে, খুলে বল। তানহা এবার চোখ বড় বড় করে তাকালো প্রিয়তার দিকে। মেহেদি ওদের কথার আঘামাতা বুঝে পাচ্ছে না। সে একমনে ফোন স্কল করছে। তানহা কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রিয়, তুই কি সেদিনের কথা জিজ্ঞাসা করবি? এখনো ওইটা নিয়ে ভাবছিস তুই? প্রিয়তা নিঃশব্দে মাথা নাড়ালো। উষা ওদের কথা বুঝতে পারছে না। কিসের কথা বলছিস তান্না? আমি জানি না। তানহা এবার সবটাই খুলে বলল। মেহেদিও শুনল। ও কিছুটা গাঢ়স্বরেই বলল, পিউ, সন্দেহ ঠিক হতেই পারে, অবাক হওয়ার কিচ্ছু নেই। ও যদি এসব কথা শুধু ওই ছেলেকে বলে থাকে তাহলে গালিব ভাইয়া জানবে কি করে? আর উষা যেহেতু বলেছে আগে ভাইয়ার গার্লফ্রেন্ড ছিল, কিছু তো গোলমাল আছেই। প্রিয়তা এতক্ষণ সত্যি অনেক দোটানায় আর ভয় ছিল। এবার মেহেদির বলা কথা যেন ওকে আরও একটু সাহস জোগালো। তানহা ফের বলল, তুই কি গালিব ভাইয়ের জন্য এমন হাসপাস করছিস? হুম। তানহা বিরক্ত হয়ে বলল, তুই এমন করছিস দেখে মনে হচ্ছে গালিব ভাই আসবে শুনেই তোর শরীরের বিউটি পার্লারের সব ফেসিয়াল একসাথে রিয়াকশন হচ্ছে। হাঁপাচ্ছিস, কাঁপছিস, চোখ ঘুরছে, মাথা ঘুরছে। আজীব। শুরুর দিন থেকে যার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আসছিস তার সামনে যেতে এই লজ্জা মানায় না। তানহার কথাটা শেষ করতে দেরি প্রিয়তা বাদে সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। এরই মধ্যে কলিং বেলের শব্দ পাওয়া গেল। উষা ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। কলিং বেলের শব্দ কানে পৌঁছাতেই যেন প্রিয়তার অস্থিরতা আরও কয়েকগুণ বেড়ে গেল। উষা প্রিয়তার অস্থিরতা টের পেয়ে মুখ টিপে হেসে ওঠে। তোরা বস, আমি দেখে আসি কে এলো। উষা বসার ঘরে এসেই দেখে রাফিদ সাগরকে জড়িয়ে ধরে আছে। ওষ্ঠে মায়াবী হাসি ফুটানো। গদগদ স্বরে বলছে, সব ঠিকঠাক ভাই? সাগরও হেসে হেসে উত্তর করে, আলহামদুলিল্লাহ, সব ঠিকই আছে এখনো। উষা অবাক না হয়ে পারে না। সে কি চোখে ভুল কিছু দেখছে? তাদের বিয়ের পর থেকে তো এতদিন অবধি এক অন্য রাফিদকেই দেখেছে সে, যে ভাইকে কিছুটা ঘৃণা করে। আজকে তার সাথে এত গদগদ ভাব। উষার এসব দেখে মিশ্র অনুভূতি হচ্ছে। একদিকে দুই ভাইয়ের মিল হওয়ায় খুশি হলেও মন বলছে সবাই কিভাবে সাগর ভাইয়ের অন্যায় ভুলে গেল। উষার সাথে কি করেছে তা মনে নেই। রাফিদ সাগরকে ছেড়ে দাঁড়ায়। আরাফও সদর দরজা পেরিয়ে ভাইকে জড়িয়ে ধরে। উষাকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে রাফিদ হাতের ব্যাগসহ তার দিকে এগিয়ে যায়। উষার হাতে ব্যাগটি ধরিয়ে দেয়। এক হাতে উষার গালে হাত রেখে জিজ্ঞেস করে,